হ্যালো বাচ্চারা, আজকে আমরা মে ডে এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এসএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। Paragraph 1, May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ সারা বিশ্বে 1 মে পালিত হয়। 8 ঘণ্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার উদ্দেশ্যে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে ডে মানে মে দিবস। এর আরেকটা নাম ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে মানে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক, ওয়ার্কার্স মানে শ্রমিকরা, অর্থাৎ একই দিনের দুইটা নাম। ইজ অবজার্ভড। অবজার্ভড মানে পালিত হয়। কোনো দিবস অবজার্ভ করা মানে সেই দিনটা স্পেশালভাবে পালন করা। যেমন আমরা 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর পালন করি। অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড। 1 মে তারিখে। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে, অর্থাৎ শুধু এক দেশে না, পৃথিবীর প্রায় সব জায়গায় এই দিনটা পালন করা হয়। টু কমেমোরেট। কমেমোরেট মানে স্মরণ করা, বিশেষভাবে মনে রাখা। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বা মানুষের স্যাক্রিফাইসকে সম্মানের সাথে মনে করাকে কমেমোরেট বলে। দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক, স্ট্রাগল মানে সংগ্রাম বা লড়াই, স্যাক্রিফাইসেস মানে আত্মত্যাগ, অর্থাৎ অনেক আগে শ্রমিকরা যে লড়াই করেছিল এবং যে ত্যাগ স্বীকার করেছিল সেটার কথা বলা হচ্ছে। অফ দ্য ওয়ার্কিং পিপল। ওয়ার্কিং পিপল মানে শ্রমজীবী মানুষ, যারা কারখানায়, মাঠে বা যে কোনো জায়গায় পরিশ্রম করে জীবন চালায়। টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্কডে। এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা বা চালু করা। 8-hour ওয়ার্কডে মানে 8 ঘণ্টার কর্মদিবস, অর্থাৎ দিনে মাত্র 8 ঘণ্টা কাজ করার নিয়ম। শ্রমিকদের সংগ্রামের মূল দাবিটাই ছিল এটা। লেখক প্রথম সেন্টেন্সে এই পুরো প্যাসেজের মূল বিষয়টা বলে দিয়েছেন। মে দিবস কি, কেন পালন করা হয়। এরপর তিনি ধীরে ধীরে দেখাবেন এই দিনের পেছনের ইতিহাসটা কি। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের প্রায় সব দেশেই একটি সরকারি ছুটির দিন। এখন ছোট অংশে বুঝি। ইট ইজ এ পাবলিক হলিডে। পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন। এই দিনে অফিস, স্কুল, কারখানা বন্ধ থাকে। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অলমোস্ট মানে প্রায়, অর্থাৎ সব দেশে না হলেও পৃথিবীর বেশিরভাগ দেশেই এই দিনটা ছুটির দিন। বাংলাদেশেও 1 মে সরকারি ছুটি থাকে। এই সেন্টেন্সটা দেখাচ্ছে মে দিবস কতটা গুরুত্বপূর্ণ। একটা দিন যদি প্রায় সারা পৃথিবীতে ছুটির দিন হয়, তাহলে বুঝতে হবে এর পেছনের ঘটনাটা অনেক বড়। Paragraph 2. Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে কলকারখানা শ্রমিকরা দীর্ঘ শিফটে কাজ করে আসছিল, দিনে 14 ঘণ্টা বা তারও বেশি। এখন ভেঙে দেখি। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সিন্স মানে কোনো সময় থেকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। এটা সেই সময় যখন হাতের কাজের বদলে মেশিন দিয়ে জিনিসপত্র তৈরি শুরু হয় এবং অনেক বড় বড় কারখানা গড়ে ওঠে। ইন দ্য 18th and 19th centuries. সেঞ্চুরি মানে শতাব্দী,
অর্থাৎ ১০০ বছরের সময়কাল। 18th and 19th centuries মানে ১৭০০ ও ১৮০০ সালের দিকের সময়। ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে শিল্পবিপ্লব প্রথমে এই জায়গাগুলোতেই শুরু হয়েছিল। দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিলস মানে কল, যেমন সুতা কল বা চালো কল। ফ্যাক্টরিজ মানে কারখানা, অর্থাৎ এসব জায়গায় যারা কাজ করত সেই শ্রমিকদের কথা বলা হচ্ছে। হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, শিফট মানে কাজের নির্দিষ্ট সময়কাল। লং শিফট মানে অনেক লম্বা সময় ধরে কাজ। হ্যাড বিন ওয়ার্কিং মানে অনেক আগে থেকে টানা কাজ করে আসছিল। এই গ্রামার স্ট্রাকচার দেখাচ্ছে কাজটা দীর্ঘদিন ধরে চলছিল। 14 or even more hours a day, দিনে 14 ঘন্টা। ইভেন মোর মানে এমনকি তারও বেশি। একবার ভাবো, তোমরা স্কুলে থাকো ৬-৭ ঘন্টা, আর এই শ্রমিকরা প্রতিদিন ১৪ ঘন্টা বা তারও বেশি কাজ করত, বিশ্রামের সময়ই পেত না। এখানে লেখক দেখাচ্ছেন শ্রমিকদের কষ্টের অবস্থাটা। এই অমানবিক পরিশ্রমের কারণেই পরে তারা আন্দোলনে নেমেছিল। পরে প্যারাগ্রাফে আমরা সেই আন্দোলনের শুরুটা দেখব। প্যারাগ্রাফ 3। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. 1886 সালের ১ মে ট্রেড ইউনিয়নগুলোর দ্বারা অনুপ্রাণিত হয়ে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে যায়। এখন ডিটেলে বুঝি। On May 1st in 1886, 1886 সালের ১ মে। এই তারিখটা মনে রেখো, কারণ এই দিনের ঘটনার কারণেই আজ আমরা মে দিবস পালন করি। ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, ইন্সপায়ার্ড মানে অনুপ্রাণিত বা উৎসাহিত। ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংগঠন, অর্থাৎ শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যে সংগঠন কাজ করে। এই সংগঠনগুলোই শ্রমিকদের সাহস জুগিয়েছিল। হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক শ্রমিক, মানে ব্যাপারটা হলো কোম্পানির প্রায় ৫০ ভাগ শ্রমিকই একসাথে নেমে পড়েছিল। অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। শিকাগো হল আমেরিকার একটা বড় শহর। সেখানকার ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি নামের একটা কারখানার কথা বলা হচ্ছে, যেখানে ফসল কাটার মেশিন তৈরি হতো। ওয়েন্ট অন স্ট্রাইক, স্ট্রাইক মানে ধর্মঘট। গো অন স্ট্রাইক মানে ধর্মঘটে যাওয়া, অর্থাৎ দাবি আদায়ের জন্য সবাই মিলে কাজ বন্ধ করে দেওয়া। এই ফ্রেজটা ইম্পর্ট্যান্ট। ডিম্যান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, ডিম্যান্ডিং মানে দাবি করে। তাদের দাবি ছিল একটাই, দিনে ৮ ঘণ্টার বেশি কাজ নয়। এখানে প্যাসেজের মূল ঘটনা শুরু হল। এতদিন শ্রমিকরা চুপচাপ কষ্ট সহ্য করছিল, কিন্তু এবার তারা প্রতিবাদে নামল। 2 days later, a workers' rally was held near the McCormick Harvester Machine Company and about 6,000 workers joined it. ২ দিন পর ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে একটি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং প্রায় ৬,০০০ শ্রমিক তাতে যোগ দেয়। এখন ভেঙে বুঝি। 2 days later, ২ দিন পর, অর্থাৎ ৩ মে তারিখে। A workers' rally was held. র্যালি মানে সমাবেশ বা জমায়েত, যেখানে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে দাবি জানায়। ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়েছিল। নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, সেই একই কোম্পানির কাছেই সমাবেশটা হয়। অ্যান্ড অ্যাবাউট ৬,০০০ ওয়ার্কার্স জয়েন্ড ইট। অ্যাবাউট মানে প্রায়, জয়েন্ট মানে যোগ দেয়। প্রায় ৬,০০০ শ্রমিক সেই সমাবেশে এসেছিল। সংখ্যাটা খেয়াল করো, আন্দোলন কত দ্রুত বড় হয়ে যাচ্ছিল। লেখক দেখাচ্ছেন আন্দোলনটা আর ছোট নেই। এক কারখানার ধর্মঘট থেকে এটা হাজার হাজার শ্রমিকের সমাবেশে পরিণত হয়েছে। প্যারাগ্রাফ ৪। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। সমাবেশে শ্রমিক নেতারা ভাষণ দেন। এখন সহজভাবে ভেঙে বুঝি। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, অ্যাড্রেস করা মানে এখানে ভাষণ দেওয়া বা বক্তৃতা দেওয়া। খেয়াল করো, অ্যাড্রেস মানে শুধু ঠিকানা না, কোনো সমাবেশে অ্যাড্রেস করা মানে সেখানে কথা বলা।
বাই দ্য লেবার লিডার্স। লেবার মানে শ্রম বা শ্রমিক। লেবার লিডার্স মানে শ্রমিক নেতারা, যারা শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দেন। ছোট সেন্টেন্স, কিন্তু এটা দেখাচ্ছে আন্দোলনটা অর্গানাইজড ছিল, মানে নেতারা সামনে থেকে শ্রমিকদের পথ দেখাচ্ছিলেন। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে, সংগ্রাম চালিয়ে যেতে এবং মালিকদের কাছে নতি স্বীকার না করতে আহ্বান জানান। এখন ডিটেলে বুঝি। They urged the workers. আর্জড মানে জোরালোভাবে আহ্বান জানানো বা অনুরোধ করা। সাধারণ রিকোয়েস্টের চেয়ে আর্জ অনেক বেশি শক্তিশালী। টু স্ট্যান্ড টুগেদার। স্ট্যান্ড টুগেদার মানে ঐক্যবদ্ধ থাকা, একসাথে দাঁড়ানো। মানে ব্যাপারটা হলো একা একা প্রতিবাদ করলে কিছু হবে না, সবাইকে এক হয়ে থাকতে হবে। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল। গো অন মানে চালিয়ে যাওয়া, স্ট্রাগল মানে সংগ্রাম, অর্থাৎ মাঝপথে থেমে গেলে চলবে না, লড়াই কন্টিনিউ করতে হবে। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস। গিভ ইন মানে হার মানা বা নতি স্বীকার করা। এই ফ্রেজটা খুব ইম্পর্ট্যান্ট। বসেস মানে মালিকরা, অর্থাৎ মালিকদের চাপে ভয় পেয়ে দাবি ছেড়ে দেওয়া যাবে না। নেতারা ৩টা কথা বললেন। ১. থাকো, লড়াই চালিয়ে যাও, হার মেনো না। এই ঐক্যের মেসেজটাই পুরো প্যাসেজের একটা বড় থিম। At one point of the rally, some strike breakers started leaving the meeting place. সমাবেশের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী সভাস্থল ত্যাগ করতে শুরু করে। এখন ভেঙে দেখি। At one point of the rally. At one point মানে এক পর্যায়ে বা কোনো এক সময়ে। সমাবেশ চলার মাঝখানে একটা ঘটনা ঘটল। Some strike breakers. স্ট্রাইক ব্রেকার মানে ধর্মঘট ভঙ্গকারী। এরা হলো সেই শ্রমিক যারা ধর্মঘট না মেনে কাজে ফিরে যেতে চায়, অর্থাৎ এরা আন্দোলনের ঐক্য ভেঙে দিচ্ছিল। স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। লিভিং মানে ত্যাগ করা, চলে যাওয়া। মিটিং প্লেস মানে সভাস্থল, যেখানে সমাবেশ হচ্ছিল। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকেই ঝামেলার শুরু। নেতারা যখন ঐক্যের কথা বলছিলেন, ঠিক তখনই কিছু মানুষ সেই ঐক্য ভেঙে বেরিয়ে যাচ্ছিল। এর ফলেই পরের প্যারাগ্রাফের দুঃখজনক ঘটনাটা ঘটে। প্যারাগ্রাফ ৫। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। ধর্মঘটকারীরা তাদের ফিরিয়ে আনতে রাস্তায় নেমে যায়। এখন ছোট অংশে বুঝি। দ্য স্ট্রাইকার্স। স্ট্রাইকার্স মানে ধর্মঘটকারীরা, অর্থাৎ যারা স্ট্রাইকে অংশ নিয়েছিল। খেয়াল করো, স্ট্রাইকার আর স্ট্রাইক ব্রেকার কিন্তু উল্টো জিনিস। স্ট্রাইকার আন্দোলন করছে আর স্ট্রাইক ব্রেকার আন্দোলন ভাঙছে। ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট। রাস্তায় নেমে যায় বা রাস্তা ধরে এগিয়ে যায়। টু ব্রিং দেম ব্যাক। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা। দেম বলতে সেই স্ট্রাইক ব্রেকার্সদের বোঝানো হচ্ছে। ধর্মঘটকারীরা চাচ্ছিল সবাই যেন আন্দোলনে ফিরে আসে, ঐক্যটা যেন না ভাঙে। Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠি ও রিভলভার নিয়ে তাদের ওপর হামলা চালায়। এখন ভেঙে বুঝি। সাডেনলি, হঠাৎ। কেউ ভাবতেও পারেনি এমন কিছু ঘটবে। অ্যাবাউট 200 policemen, প্রায় 200 জন পুলিশ। সংখ্যাটা খেয়াল করো, অনেক বড় একটা পুলিশ বাহিনী। অ্যাট্যাকড দেম। অ্যাট্যাক্ট মানে হামলা বা আক্রমণ করা। পুলিশ শ্রমিকদের ওপর আক্রমণ চালালো। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাব মানে লাঠি বা মোটা ডান্ডা, রিভলভার মানে এক ধরনের পিস্তল বা আগ্নেয়াস্ত্র, অর্থাৎ পুলিশ খালি হাতে আসেনি, অস্ত্র নিয়ে এসেছিল। লেখক এখানে দেখাচ্ছেন শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কিভাবে হঠাৎ ভায়োলেন্স নেমে এলো। শ্রমিকরা শুধু নিজেদের সাথীদের ফিরিয়ে আনতে গিয়েছিল আর তাদের ওপরই হামলা হলো। One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were injured. একজন ধর্মঘটকারী ঘটনাস্থলেই নিহত হয়,
5-6 জন গুরুতরভাবে আহত হয় এবং আরও অনেকে জখম হয়। এখন ধীরে ধীরে বুঝি। One striker was killed instantly. Instantly মানে সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। একজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। 5 or 6 others were seriously wounded. Wounded মানে আহত, বিশেষ করে অস্ত্রের আঘাতে আহত। সিরিয়াসলি মানে গুরুতরভাবে, অর্থাৎ 5-6 জনের অবস্থা খুব খারাপ ছিল। And many others were injured. Injured মানেও আহত। এখানে খেয়াল করো, wounded আর injured দুটোই আহত বোঝায়, তবে wounded সাধারণত অস্ত্রের আঘাত বোঝাতে বেশি ব্যবহার হয়। Many others মানে আরও অনেকে। এটাই প্যাসেজের সবচেয়ে করুণ মুহূর্ত। 8 ঘন্টা কাজের মতো একটা ন্যায্য দাবির জন্য একজন শ্রমিককে জীবন দিতে হল। এই আত্মত্যাগের কারণেই এক মে দিনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। Paragraph 6. The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. 1886 সালের 1 মের ঘটনাবলী আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকরা যতদিন না উন্নত কর্মপরিবেশ, ভালো মজুরি ও উন্নত জীবনের দাবিতে রুখে দাঁড়িয়ে সোচ্চার হবে, ততদিন তারা শোষিত হতেই থাকবে। এখন ডিটেইলে বুঝি। দ্য ইভেন্টস অফ মে 1, 1886। ইভেন্টস মানে ঘটনাবলী। 1886 সালের 1 মেতে যা যা ঘটেছিল, ধর্মঘট, সমাবেশ, পুলিশের হামলা, সব কিছু মিলিয়ে বলা হচ্ছে। আর রিমাইন্ডার মানে যা মনে করিয়ে দেয়, অর্থাৎ এই ঘটনাগুলো থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড মানে শোষিত হওয়া। এক্সপ্লয়েট করা মানে কাউকে অন্যায়ভাবে খাটিয়ে নিজের সুবিধা নেওয়া, কম টাকা দিয়ে বেশি কাজ করানো। কন্টিনিউ টু বি মানে চলতেই থাকবে। আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট। আনটিল মানে যতক্ষণ না। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। স্ট্যান্ড আপ মানে রুখে দাঁড়ানো, প্রতিবাদ করা। স্পিক আউট মানে সোচ্চার হওয়া, জোর গলায় নিজের কথা বলা। অর্থাৎ চুপ করে থাকলে শোষণ কখনো বন্ধ হবে না। টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস। গেইন মানে অর্জন করা। ওয়ার্কিং কন্ডিশনস মানে কর্মপরিবেশ, অর্থাৎ কাজের জায়গার অবস্থা, নিরাপত্তা, কাজের সময়, সুযোগ সুবিধা, সব কিছু। বেটার পে। পে মানে মজুরি বা বেতন। বেটার পে মানে ভালো বেতন। অ্যান্ড বেটার লাইভস এবং উন্নত জীবন। শুধু কাজের জায়গা না, পুরো জীবনটাই যেন ভালো হয়। এই শেষ সেন্টেন্সে লেখক পুরো প্যাসেজের মূল শিক্ষাটা দিয়ে দিলেন। 1886 সালে সেই ঘটনা শুধু ইতিহাস না, এটা আজকের শ্রমিকদের জন্যও একটা বার্তা। অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, সোচ্চার হতে হবে। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।